আপনাদের সামনে কথা বলবো। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বিনা নোটিসে ঢাকা ছেড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে এখনকার মনোভাব কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব মোটেই ইতিবাচক যে নয়, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে ইতিবাচকতা নেই, এটি নানান সমীকরণে স্পষ্ট হয়ে উঠছে। তাহলে এই প্রশ্ন এসে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনাগুলো ছিল বাংলাদেশকে নিয়ে, সেটি কি ভাটা পড়তে যাচ্ছে? খানিকটা তেমনটাই মনে হচ্ছে এখনকার পরিস্থিতি বিবেচনায়। কারণ আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই যে গত 2024-এর 23 জুলাই পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। 23 জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করে তিনি ঢাকা ত্যাগ করেন, ঢাকা ছাড়েন। অগাস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং সেই সময়টি ছিল বাইডেন প্রশাসনের একদম শেষ সময়। পিটার হাস চলে যাবার পরে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন হেলেন লাফভ অক্টোবর মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবার পরে মার্কিন দূতাবাস প্রায় 3 মাসের মতো খালি ছিল। সেই অর্থে দূতাবাসের প্রধান কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্বশীল কেউ ছিলেন না। ঠিক 11 জানুয়ারি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসেন এবং তিনি দায়িত্বে ছিলেন। এখনো বলছি যে এখনো দায়িত্বে আছেন, কিন্তু মজার বিষয় যে আকস্মিকভাবে গত 4 জুলাই তিনি ঢাকা ত্যাগ করেছেন এবং তিনি ঢাকা ত্যাগ করে স্থায়ীভাবে চলে গেছেন কিনা সেটি এখনো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সুস্পষ্ট করে বলতে পারেন না। তাদের ভাষ্য, তাদের সূত্র মতে যেটি বলা হচ্ছে যে তিনি ছুটিতে যেয়ে থাকতে পারেন। পিটার হাস চলে যাবার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সময়ের বাইডেন প্রশাসনের শেষ সময়ের প্রশাসনও বাংলাদেশকে খুব বেশি যে একটা গুরুত্ব দিয়েছে তা নয়। কারণটা হচ্ছে যে একজন নিয়মিত রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত চলে যাবার পরে বাইডেন প্রশাসনও কিন্তু পুরো মাত্রায় একজন হাই কমিশনার বা রাষ্ট্রদূত নিয়োগ করেননি, একজন ভারপ্রাপ্ত ছিলেন। তারপরে আবার একজন ভারপ্রাপ্ত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এসেছিলেন 11 জানুয়ারি 2025 থেকে। তিনি যদি 4 জুলাই চলে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে চলে গেছেন তিনি, এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। এবং তার এই 4 জুলাই যাওয়াটা আসলে একটু অস্বাভাবিকতা এ কারণেই যে তিনি গত 22 মে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন এবং সেটি 20 দিনের মতো ছুটিতে, এবং তিনি দোহা হয়ে গিয়েছিলেন। দোহায় মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং একই সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভও, সূত্রের খবর বলছে যে ওই সময় দোহায়, কাতারের রাজধানী দোহাতে গিয়েছিলেন। সরকারি সূত্র বলছে যে এটি খলিলুর রহমান ছিল সরকারি সফর, এবং সরকারি সফর হিসেবে তিনি মূলত গিয়েছিলেন। সরকারি সূত্রের তরফ থেকে বলা হচ্ছে যে কাতারের আমিরের মেয়েকে রোহিঙ্গা ক্যাম্প সফরের আমন্ত্রণ জানানোর জন্য তিনি গিয়েছিলেন। ভেতরে নেপথ্যে আরো ঘটনা থাকতে পারে বা আছে, কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সফরের যে আমন্ত্রণ কাতারের আমিরের কন্যাকে, সেই সফরটি আজও পর্যন্ত ঘটেনি। সেই জায়গা থেকে নিশ্চয়ই কোনো ধোঁয়াশা আছে। এখন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চলে যাবার সপ্তাহখানেক পরে 10 জুলাই মার্কিন দূতাবাসের আরেকজন ডেপুটি চিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎটার ফলে যেটি আমি খানিক আগে বললাম যে কর্মকর্তাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আসলে আর ফিরে আসবেন কিনা। আপাতত কি ডেপুটি চিফ দিয়েই মার্কিন দূতাবাস চলবে, কিংবা ট্রাম্প প্রশাসন কি
একজন পূর্ণাঙ্গ হাই কমিশনার পাঠাবেন কিনা, কারণ প্রায় 1 বছর হতে চলেছে মার্কিন দূতাবাস পুরোপুরি একজন হাই কমিশনার অনুপস্থিত। সেই জায়গাটি ভাবনার বিষয় এবং আলাপের বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের খানিকটা বাংলাদেশের প্রতি যে আগ্রহ বা আকর্ষণ বা পরিকল্পনা যেটি ছিল সেটি খানিকটা কমে গেল কিনা। আমরা যেটি জেনেছি যে 10 জুলাই মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎকালে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় বোল্ডেন উত্থাপন করেন। এর মধ্যে বাংলাদেশের সন্ত্রাস দমনে দুর্বল প্রতিক্রিয়া এবং ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের বিষয়ে আলোকপাত করেন বোল্ডেন, ডেপুটি চিফ মার্কিন দূতাবাসের। হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন খানিকটা মনে হচ্ছে যে ইউনূস সরকার থেকে একটু দূরে সরে যাচ্ছে, কারণ এখানে ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কথাও উঠেছে ডেপুটি চিফের পক্ষ থেকে। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, বাংলাদেশ গত কয়েকদিন যাবৎ ম্যারাথন বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একটি টিম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের উপরে, বাংলাদেশি পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক হ্রাস করা, কমানো, প্রতিযোগিতামূলক শুল্কে আসা, সেটি বাংলাদেশ সরকার সফল হয়নি। বাংলাদেশ সরকার যদিও বিভিন্নভাবে বিভিন্ন সময় বলে আসছিল যে সরকার শেষ পর্যন্ত সফল হবে, কিন্তু সত্যিকার অর্থে সফল হয়নি। এবং না হবার পরে যেটি হয়েছে, মার্কিন বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশি গার্মেন্ট পণ্য ইতিমধ্যে অর্ডার বাতিল করা শুরু করেছে। আপনারা গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে দেখেছেন যে বিখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল করে দিয়েছে এবং আরও বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়াররা বাংলাদেশি পণ্য নেওয়ার অর্ডার স্থগিত করেছে কিংবা বাতিল করেছে। এগুলো কিসের লক্ষণ? এই লক্ষণটা সুস্পষ্ট হয়ে উঠছে যে ইউনূস সরকারকে খানিকটা পরিত্যক্ত ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কি চলে যাবার সময় হলো। এই চলে যাবার সময় হলো কি না এটি হয়তো খুব শীঘ্রই আরো বেশি করে সুস্পষ্ট হবে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যদি ফিরে না আসে, কিংবা আবার একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আসেন, কিংবা খুব মার্কিন দূতাবাসে এক প্রকার বলা যায় মার্কিন প্রশাসন থেকে অস্থিরতায় চলছে। পিটার হাস চলে গেছেন 23শে জুলাই। এরপরে একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি ছিলেন জুলাইয়ের পর থেকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস, আবার 3 মাস গ্যাপ দিয়ে আবার একজন ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে পাঠিয়েছে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আবার 6 মাস দায়িত্ব পালন করে আবার চলে যাচ্ছেন। অর্থাৎ মার্কিন দূতাবাস বাংলাদেশকে, বাংলাদেশ কার্যালয়টাকে খুব গুরুত্ব সহকারে যে দেখছে, এটি এই ঘটনাগুলো বিশ্লেষণ করে মনে হয় না যে বাংলাদেশকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা লাইট, একটা রিফ্লেকশন ফেলানো ছিল বাংলাদেশের উপর, বিশেষ করে গত জুলাই আগস্টের আগ পর্যন্ত, আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত, এখন খানিকটা মনে হচ্ছে যে হয়তো পিছু হটছে বা পিছু হটার পরিস্থিতি ঘটছে। এর মধ্যে আরো ঘটনা ঘটেছে, যেমন বাংলাদেশে চট্টগ্রাম বন্দর মার্কিন প্রেসক্রিপশন প্রাপ্ত ডিপওয়ালকে দেবার কথা ছিল, কিন্তু সেটিও পিছিয়ে গেছে। সেটিও বন্দরটি এখন পরিচালনা করছে, ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশের নৌবাহিনী এবং আগামী 6 মাস নৌবাহিনী এটি পরিচালনা করবে এবং এটি আরও বাড়তে পারে। ডিপি ওয়ার্ল্ডকে নভেম্বরে দেবার কথা এমনটা শোনা যাচ্ছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত দিতে পারবে কিনা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি যদি এদিকে না থাকে তাহলে শেষ পর্যন্ত সেটি নাও সম্ভব হতে পারে। তারপর করিডোর ইস্যু নিয়ে বাংলাদেশে ব্যাপক বিরুদ্ধাচরণ,
বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধাচরণ ইত্যাদি বিভিন্ন কারণে করিডোর ইস্যুটাও এখনটা অনেকটা মৃত অবস্থায় আছে। এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা বাংলাদেশ খানিকটা কমে গেছে বলে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আজকে যে ঘটনাটা অবজার্ভ করছি, লক্ষ্য করছি, 15 দিন 1 মাস পরে আর এক নতুন ঘটনার উদ্ভব হতে পারে। এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি পুরোপুরি চলে যায় বাংলাদেশকে ছেড়ে, বাংলাদেশকে নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেগুলো পরিত্যক্ত ঘোষণা করে যদি চলে যায়, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। কারণ এখানে এই যে গত 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এটি একটা আলোচনা হয়েছে। আরেকটি, ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কথা উঠেছে। কেন উঠেছে? ভারতের সাথে সম্পর্ক নেই এই মুহূর্তে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের, সেই সম্পর্কটা পুনর্নির্মাণের কথা উঠেছে। এখন দেখার বিষয় যে ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ বর্তমান সরকার করে কিনা, কিংবা সার্বিক পরিস্থিতি আসলে কি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলে যায় তাহলে একটা হিসেব, সেই হিসেবটা বাস্তবায়ন হবে। কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপির জন্য সতর্ক বার্তা। বিএনপি কি সতর্ক হবে? পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাটিকে বিএনপির জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দলটির নেতাকর্মীদের পাশাপাশি সুধী সমাজের অনেকেই মনে করছেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত লাগাম টেনে না ধরা যায় যদি বিএনপির, তাহলে বিএনপি ভাবমূর্তি ধরে রাখা কঠিন হবে। নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, ব্যবসায়ী সোহাগ হত্যা, এই ঘটনায় সব দায়, সব দোষ বিএনপির উপরে চাপছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির সাথে এই মুহূর্তে যারা রাজনৈতিক মাঠ, ছোট্ট ওয়ান ম্যান পার্টির দলও যারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে, যারা প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তারা প্রত্যেকেই এই ঘটনাকে বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে, বিএনপিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর যুক্তিসঙ্গত কারণও আছে, এটি অস্বীকার করবার উপায় নেই। প্রধান বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের একটি বিএনপি, সেই বিএনপি গত 12 মাসে প্রায় 1 বছর হতে চলল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই 1 বছরে বাংলাদেশে যত তাণ্ডব হচ্ছে, যত সহিংস ঘটনা ঘটছে, যত মবের ঘটনা ঘটছে, এর লায়ন শেয়ার বা প্রধান অংশটা কিন্তু বিএনপির। অন্যরাও করছে। এই সাম্প্রতিক সময়ে এই যে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার মধ্যেই আমরা দেখলাম গত শুক্রবারে চাঁদপুরে এক মসজিদের ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করতে। আমরা দেখলাম খুলনায় এক যুবদল নেতাকে গুলি করে এবং পায়ে রক কেটে হত্যা করতে। সেই বিষয়গুলো কিন্তু খুব একটা আলোচনায় আসছে না। তারা সেই ঘটনাগুলো কারা করেছে? রক কাটা মানেই আপনারা কি বোঝেন, বুঝে নিন। কাজী সেই ঘটনাগুলো আলোচনায় আসছে না, বিএনপির উপরেই মূল দায়িত্ব এসে বর্তাচ্ছে। ওগুলো উচ্চারিত হচ্ছে না, ওগুলো অপেক্ষাকৃত ছোট দলের ছোট কর্ম, এজন্য উচ্চারিত হচ্ছে না। কিন্তু বড় দলের বড় কর্মটা খুব বেশি করে উচ্চারিত হচ্ছে। আরেকটি বিষয়, সামগ্রিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই মুহূর্তে সরকারে বা সরকার চালাচ্ছে, আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে মনে হচ্ছে বিএনপি, মানে এই অভিযোগে অভিযুক্ত করার ধরন দেখে কিন্তু সরকার তো অন্য জায়গা থেকে চলছে, কিন্তু সরকারের বিরুদ্ধে এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, সেটিরই একটা বহিঃপ্রকাশ পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যাক্টিভ থাকতো, আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক থাকতো, তাহলে এই ঘটনাটি ঘটতো না। এই দায় বা এই দোষ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কেউ দিচ্ছে না, সব দায় সব দোষ বিএনপির উপরে। এক কথায় যদি বলি, এই পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে বিএনপি
বেশ বড় ধরনের চাপের মুখে পড়েছে এবং গত দুদিন যাবৎ শুক্রবার শনিবার বিএনপির সারা বাংলাদেশে 50-এর অধিক অফিসে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে গতকালকে হামলাও হয়েছে। সেটি বিএনপিরই এক সম্মেলনে গিয়ে বিএনপিরই এক গ্রুপ করেছে যদিও বা, কিন্তু বিএনপির জন্য রাজনীতি এই মুহূর্তে আসলে সুখকর নয়। আমি শুরুতেই যেটি বললাম যে নির্বাচন হলেই যে বিএনপি ক্ষমতায়, সেই জায়গাটা বিএনপির কাছ থেকে যেন দূর থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সংস্কার নিয়ে বা ঐক্যমত্য কমিশনের ম্যারাথন বৈঠক চলছে। এই ম্যারাথন বৈঠকে একটি বিষয় খুব আলোচনায় আলোচিত, সেটি হচ্ছে পিআর পদ্ধতির ইলেকশন। একমাত্র বিএনপি চায় না যে পিআর পদ্ধতির ইলেকশন হোক। তো সেই জায়গায় অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো, এমনকি জামাত, আমি ছোট রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি জামাত থেকে ধরি, জামাত থেকে অন্যান্য ইসলামী আন্দোলন ইত্যাদি যে সব বিভিন্ন দল আছে সেগুলো যদি ধরি, সবাই চায় পিআর পদ্ধতি। এবং এই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির উপর কিন্তু একটা চাপ বজায় রেখেছে তারা, এবং চাপ বজায় রাখতে রাখতেই এই পুরান ঢাকায় এত বড় একটি ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটে যাওয়াতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন বিএনপির প্রতি আরো চাপ জারি রাখার একটা সুযোগ পেয়ে গেল। এই সুযোগ পাওয়া থেকে আমি বললাম যে বিএনপি অফিস পোড়ানো হয়েছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল মিটিং হয়েছে, বিক্ষোভ হয়েছে। সেসব বিক্ষোভ থেকে সরকারের বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে বিষোদগার গাওয়া হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার গাওয়া হচ্ছে। অনেকে এই ঘটনাটিকে এভাবে দেখছেন যে ইতিমধ্যে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না, সরকারি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় আর এক প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। যেটি হোক, সরকার ব্যর্থ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি হাজারো চেষ্টা করেও এখনো পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আজকে দেশে যে অরাজক পরিস্থিতি, এর প্রধান কারিগর বিএনপি, এবং বিএনপি অরাজক পরিস্থিতির বিরুদ্ধে বিএনপির হাই কমান্ড ব্যবস্থাও নিচ্ছে। বিএনপি এ যাবৎ 4000 ঘটনার ব্যবস্থা নিয়েছে, 4000-এর উপরে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরেও কোনোভাবে কন্ট্রোলে আসছে না। আজকে বিএনপির অফিস পোড়ানো হচ্ছে, বিএনপির নেতার উপরে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপরে, ভাইয়ের গাড়িতে হামলা করা হয়েছে, কিংবা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আসলে বিএনপির জন্য সতর্ক বার্তা। বিএনপির এই বিষয়টা অন্ততপক্ষে উপলব্ধি করতে হবে যে বিএনপির জন্য যে বিষয়টা, যেটি খুব বেশি আলোচিত ছিল, আমি বারবার বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া মানেই, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতন হওয়া মানেই বিএনপি ক্ষমতায়, সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আগামীতে সামনে যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হয়ে বিএনপি যে ক্ষমতায় আসবে, এটি এখনো যদি বিএনপি মনে করে যে আমরাই ক্ষমতায় আসব, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় একটি রাজনৈতিক ভুল হবে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গত 18 বছরে বিএনপি যে ভুল না করেছে, আজকে সেই ভুলের মধ্যে বিএনপি বসবাস করছে। বিএনপি মনে করছে বিএনপির নেতাকর্মী, একদম তৃণমূলের গ্রামের একটা ছোট্ট কর্মী, একটা বিএনপির সদস্যও মনে করছে যে বিএনপি তো ক্ষমতায়, কে কারে ঠেকায়, আর কি হবে। এটি একদম ভুল ভাবনা। তবে একটি জিনিস লক্ষণীয় যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কিন্তু, কেন্দ্রীয় নেতৃত্বের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে ইতিমধ্যে, যে নির্বাচন হলেই ক্ষমতায়, কিংবা এই যে তত্ত্বাবধায়ক সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যাপ্টারটা ক্লোজ হওয়ার সাথে সাথে কি বিএনপি ক্ষমতায়, সেই ধ্যান ধারণা, চিন্তা চেতনা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে,
যে বিএনপি কি আসলেই ক্ষমতায় আসবে, বিএনপিকে কি আসলেই ক্ষমতায় আসতে দেবে, নাকি ভিন্ন কিছু ঘটবে। বিএনপি যদি এখনই সতর্ক না হয়, সেভাবে যদি রাজনৈতিক স্ট্র্যাটেজি না ফলো করে, বিএনপি যদি এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিজেকে সঁপে দেয়, তাহলে বিএনপির জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় তো আসতে পারবেই না, ভিন্ন ঘটনা ঘটে যাবে। সেই জায়গা থেকে আমি বলবো যে বিএনপির এই ধারণা থেকে বের হতে হবে, ক্ষমতা এত সহজ নয়। ক্ষমতা বহু কাঠ খড় পুড়িয়ে, বিএনপির যদি ক্ষমতায় যেতেও হয়, বহু কাঠ খড় পুড়িয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। সেজন্য এখন থেকে বিএনপির সেই ভাবনাটি ভাবতে হবে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে যে আসলে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, অন্য যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে, এটি অন্ততপক্ষে বিএনপির এতদিনে বুঝে যাওয়া উচিত যে বিএনপিকে তারা চাইছে না, বিএনপিকে তারা ক্ষমতায় কোনোভাবেই দেখতে চায় না। বিভিন্নভাবে তারা প্রকাশ করছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগকে যেভাবে দেশ থেকে এক প্রকার নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিএনপি নির্বাসনে আছে, এবং নির্বাসন থেকে বিএনপি নির্বাসনে আছে এই অর্থে আমি বারবার বলি যে বিএনপি প্রধান যেহেতু নির্বাসনে, তার ফেরাটা অনিশ্চিত, এবং আগামী দিনে সামনের দিনেও বিএনপি প্রধান যে খুব সহসা ফিরতে পারবে, এটি যদি কেউ ভাবেন তাহলে সেই ভাবনাটা হবে দুর্বোধ্য ভাবনা। সেই জায়গা থেকে বিএনপির এখনই পরিকল্পনা করতে হবে যে আসলে আগামী রাজনীতি কিভাবে হবে। এই প্রতিপক্ষ, এই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো, জামাত এবং তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে নেমে গেছে, বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে বা প্রতিবাদ করছে, তারা অন্ততপক্ষে বিএনপিকে যে চায় না। এই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটলো, এটি বিএনপির জন্য একটা বড় ধরনের সতর্ক বার্তা হিসেবে বিএনপি যদি গ্রহণ করে, তাহলে বিএনপি লাভবান হবে। আর যদি এটিকে কোনো আমলে না নেয়, নিয়ে যদি অ্যাজ ইউজুয়াল আগের মতোই চলে, তাহলে বিএনপির জন্য আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত। সেই সময়কালে বিএনপি আওয়ামী লীগের মতো বিলীন হয়ে যাবে, রাজত্ব করবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক